বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাধারণ দ্বিঘাত সমীকরণের লেকচার 2 নিয়ে। লেকচার 2 এর অধীনে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 1, তিতাস বই অনুসারে এক্সাম্পল 1-4। কোশ্চেনটা কী বলা আছে? নিম্নের সমীকরণটির প্রকৃতি নির্ণয় করো। সমীকরণটা কী দেওয়া আছে? 9x² -24xy প্লাস 16y² -18x -101y প্লাস 19 = 0। কোশ্চেনটার কী বের করতে বলছে? প্রকৃতি বের করতে বলছে। অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণটা দ্বারা কি প্রকাশ করে? পরাবৃত্ত, উপবৃত্ত নাকি হচ্ছে অধিবৃত্ত? এটা আমাদের প্রুভ করতে হবে। এখন আমরা কিন্তু প্রথম লেকচারে কিছু কন্ডিশন বা শর্ত দেখেছিলাম। কি কন্ডিশন দেখেছিলাম? যে উপবৃত্ত হলে কি শর্ত ফিল আপ করতে হবে, পরাবৃত্ত হলে কি শর্ত ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে অধিবৃত্ত হলে কি শর্ত ফিল আপ করতে হবে। এই জিনিসগুলো আমাদের এখানে বের করতে হবে। তাহলে দেখুন, ফার্স্টে আমাদের হচ্ছে এইখানে প্রদত্ত সমীকরণ যেটা আছে সেটা লিখলাম। দেওয়া আছে প্রদত্ত সমীকরণ এই যেটা 9x² -24x প্লাস 16y² -18x -101y প্লাস 19 = 0। এখন এই সমীকরণটা আমাদের যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আছে বা কণিকের সাধারণ সমীকরণ আছে সেটার সাথে কম্পেয়ার করব। তাহলে দেখুন, এখন প্রদত্ত সমীকরণকে কণিকের সাধারণ সমীকরণ কি? ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এর সাথে তুলনা করব। তাহলে এইখানে কণিকের সাধারণ সমীকরণে x² এর সহগ কত? a। এইখানে x² এর সহগ কত? 9। তার মানে a = 9। তারপরে এইখানে x এর সহগ কত? 2h। এইখানে প্রদত্ত সমীকরণে x এর সহগ কত? -24। তার মানে 2h = -24। এইখানে y² সহগ কি? b। এই প্রদত্ত সমীকরণে y² সহগ কত? 16। তার মানে b = 16। তো তারপরে x এর সহগ, কণিকের সাধারণ সমীকরণে x এর সহগ 2g এবং প্রদত্ত সমীকরণে x এর সহগ হচ্ছে -18। তার মানে 2g সমান কি লেখা যায়? -18। তো কণিকের সাধারণ সমীকরণে y সমান কি, মানে y এর সহগ কি? 2f। তাহলে 2f সমান কি লেখা যায়? প্রদত্ত সমীকরণে y এর সহগ কত? -101। তার মানে 2f সমান -101। আর এইখানে কনস্ট্যান্ট কত? প্রদত্ত সমীকরণ 19। আর এখানে কণিকের সাধারণ সমীকরণে কনস্ট্যান্ট মানে হচ্ছে c। তার মানে আমরা কিন্তু c সমান কি লিখতে পারি? 19। তো এখন এটা উপবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত, এটা বোঝার জন্য আমরা কি বের করতে হবে? এই যে আমাদের এইখানে কন্ডিশন ছিল, এটা কিন্তু আমরা ফার্স্ট লেকচারে দেখিয়েছিলাম। উপবৃত্ত হবে নাকি অধিবৃত্ত হবে নাকি আয়তাকার অধিবৃত্ত হবে নাকি পরাবৃত্ত হবে। এখন যদি উপবৃত্ত হয় তাহলে কন্ডিশন হবে এটা, মানে ডেলের মানটা 0 হতে পারবে না, 0 হতে পারবে না এবং ab - h² মানটা 0-র থেকে বড় হবে উপবৃত্ত হলে। তাহলে ডেল নট ইকুয়াল 0 এবং ab - h² লেস দ্যান যদি 0 হয় তাহলে অধিবৃত্ত হবে। আর যদি এই তিনটা কন্ডিশন ফিল আপ করে তাহলে আয়তাকার অধিবৃত্ত হবে। আর ডেল নট ইকুয়াল 0 যদি হয় এবং ab - h² সমান 0 হয় তাহলে পরাবৃত্ত হবে। এখন আমরা এটা টেস্ট করে দেখব যে আসলে এটাই সমীকরণটা আমাদের কি সমীকরণ। তো তাহলে আমাদের আগে ডেলটা বের করে নিতে হবে। তাহলে ডেলটা বের করার জন্য আমরা ডেলের সূত্রটা লিখলাম। ডেল সমান, ডেল মানে কি? abc প্লাস 2fgh মাইনাস af² মাইনাস bg² মাইনাস ch²। তো তারপরে হচ্ছে এখানে এর মান বসালাম। এর মান কত? কম্পেয়ার করে আমরা পেয়েছি এর মান 9 প্লাস b এর মান 16 প্লাস c এর মান 19 প্লাস 2 fg h এর মান বসালাম। তারপরে মাইনাস এর মান কত? 9। এফ এর মান কত? এফ এর মান কিন্তু -101/2। এটাকে স্কোয়ার করলাম। তার মানে আমি জাস্ট মানগুলো বসিয়ে নিলাম। এরপরে আমরা কিন্তু এটা আলাদা আলাদা কি করছি? ক্যালকুলেশন করে লসাগু করে আমরা কিন্তু এই যে ডেলের মানটা নিয়ে আসছি কত? -140,625/4। তাহলে এটা কি? এটা কি নট ইকুয়াল 0। তাহলে ডেলের মান কি আসলো? নট ইকুয়াল 0 আসলো। ডেলের মানটা কি আসলো আমার? নট ইকুয়াল টু 0। তো তারপরে আমরা কি বের করব? ab - h²। তাহলে ab - h², তাহলে ab এর মান বসালাম
এর মান বসালাম, বির মান বসালাম, এইচের মান বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলে এবি মাইনাস এইচ স্কোয়ার কত আসলো? 0 আসলো। তো তার মানে ডেলের মান নট ইকুয়াল টু 0 এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের মান কিন্তু ইকুয়াল 0 আসছে। তাহলে এই শর্তটা কোন শর্তের জন্য, অর্থাৎ কোন ইসের জন্য, চিত্রের জন্য বা কোন কণিকের জন্য প্রযোজ্য? পরাবৃত্ত বা প্যারাবোলার জন্য। আমরা কিন্তু ফার্স্ট লেকচারে এই সূত্রগুলো দেখেছিলাম। সুতরাং কণিকটি একটি প্যারাবোলা বা পরাবৃত্ত সূচিত করে এই কন্ডিশন অনুসারে। আশা করি ক্লিয়ার। আর একটা কথা বলি, এইখানে কিন্তু আপনাদের এই যে ক্যালকুলেশনগুলো, এখানে ক্যালকুলেশন কিন্তু অনেক বড় ক্যালকুলেশন, আপনাদের করতে অনেক সময় হবে। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে সূত্র লিখে মানটা বসিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটারে আপনি উঠিয়ে ডিরেক্ট ক্যালকুলেশন করলে এই মানটা কিন্তু চলে আসবে। ডিরেক্ট এই লাইনটা থেকে এই লাইনটা কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো প্রশ্নটা এই টাইপের কিন্তু প্রশ্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অহরহ হয়ে থাকে। এই প্রশ্নটা কিন্তু বিসিএস 37তম বিসিএস পরীক্ষায় এসেছে। তো সেই দিক থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন 2, তিতাস বই অনুসারে এক্সাম্পল 2-1। নিম্নলিখিত কণিকটির প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করুন। তাহলে প্রথম কোশ্চেনটাই কিন্তু ছিল শুধু প্রকৃতি, আর এই কোশ্চেনটাই অ্যাড করা আছে কেন্দ্র নির্ণয় করতে হবে। তাহলে আমরা নতুন করে শিখব কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 = 0। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্সে 2018 সালে এসেছে। তাহলে দেখুন, ফার্স্টে আমরা দেওয়া আছে প্রদত্ত সমীকরণটা লিখলাম। এখন এই প্রদত্ত সমীকরণকে কণিকের যে সাধারণ সমীকরণ আছে এই সাধারণ সমীকরণের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে এখানে এক্স স্কোয়ার সহগ কত? এ। এখানে এক্স স্কোয়ার সহগ কত? 1, তার মানে এ সমান 1। আবার এইখানে এক্স ওয়াই সহগ কত? 2s। এখানে এক্স ওয়াইয়ের সহগ কত? 1, তার মানে 2s সমান 1। তাহলে এইচ সমান কী হবে? হাফ। তো এরকমের পর্যায়ক্রমে সবগুলা মান আমরা বের করব, এ, এইচ, বি, জি, এফ এবং সি এর মান। তো তারপরে এখান থেকে আমরা ডেলের যে সূত্রটা জানি, ডেল কি? ডেল ইকুয়াল ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার। তো এখানে হচ্ছে এই মানগুলো আমরা যে এইখানে যে AB, H, তারপরে GFC এই মানগুলো যে বের করেছি সেই মানগুলো এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমার ডেলের মান আসছে কত? -1। তাহলে -1টা কি? নট ইকুয়াল 0। 0 তো আসলো না, ডেলের মান নট ইকুয়াল টু 0। এরপরে আমরা প্রকৃতি নির্ণয়ের জন্য আরেকটা বের করব, সেটা হচ্ছে AB মাইনাস এইচ স্কোয়ার। তাহলে AB মাইনাস এইচ স্কোয়ার, দেখুন এখানে AB এর মান বসালাম, এইচ এর মান বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম, আসলো কত? 3/4। এই যে 3/4 আসলো, এই 3/4টা কি? পজিটিভ। তাহলে পজিটিভ যেহেতু, তাহলে গ্রেটার দ্যান 0, 0-র থেকে বড় মানই তো পজিটিভ। সুতরাং আমরা বলতে পারি যেহেতু ডেল নট ইকুয়াল 0 এবং AB মাইনাস এইচ স্কোয়ার মানটা ধনাত্মক, গ্রেটার দ্যান 0, সুতরাং কণিকটি একটি উপবৃত্ত সূচিত করে। কারণ আমরা কিন্তু প্রথম লেকচারে কণিকের উপবৃত্ত কখন সূচিত করে সেই শর্তে আমরা দেখেছিলাম যে ডেলের মানটা যদি 0 না হয় এবং AB মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দ্যান 0 হয় তবে উপবৃত্ত সূচিত করবে, বা ইলিপস, মানে উপবৃত্তের ইংরেজি হচ্ছে ইলিপস। তো এটা কিন্তু প্রশ্ন 1-এর মতোই, কিন্তু কন্ডিশনটা জাস্ট একটু ভিন্ন। কারণ ওইখানে আমাদের ফার্স্ট কোশ্চেনে কী ছিল? পরাবৃত্ত। আর এখানের কন্ডিশন অনুসারে এটা সূচিত করে উপবৃত্ত। তাহলে অবশ্যই আপনার ওই কন্ডিশনগুলো মুখস্থ করতেই হবে। তো এরপরে আমাদের কেন্দ্র নির্ণয় করতে বলছে। তাহলে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি? আলফা কমা বিটা। তাহলে আমরা কিন্তু আলফা এবং বিটার সূত্র কিন্তু যুগল সরলরেখায় পড়েছিলাম। আলফার সূত্র কি? আলফা সমান HF মাইনাস BG ডিভাইডেড বাই AB মাইনাস এইচ স্কোয়ার। তো এখন HF, BG, AB, এইচ স্কোয়ার এই মানগুলো আমরা বসিয়ে দিব। এখন কিন্তু এখানে কিন্তু AB মাইনাস এইচ স্কোয়ার আমি ডিরেক্ট বসিয়েছি 3/4। এখন ডিরেক্ট বসানোর কারণ আছে, কারণ হচ্ছে আমরা উপরে কিন্তু AB মাইনাস এইচ স্কোয়ারের মান বের করেছিলাম 3/4। এই কারণে এখানে ডিরেক্ট বসিয়ে বাকিগুলো ক্যালকুলেশন করে আলফার মান আমার কত আসছে? আলফার মানটা আসছে -1/3। তাহলে আলফা কত আসছে? উপবৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্ক, স্থানাঙ্কের ভুজ আসছে হচ্ছে -1/3। এরপরে আমরা বের করব বিটা, এবং বিটা সমান এই যে বিটার সূত্রটা লিখলাম, GH মাইনাস AF ডিভাইডেড বাই AB মাইনাস এইচ স্কোয়ার। তাহলে AB মাইনাস এইচ স্কোয়ারের মান কিন্তু আমরা পূর্বে বের করেছি, সেটা কত? 3/4। তো
তো তারপরে এখানে এইচ এর মান বসালাম, জি এর মান বসালাম, মাইনাস এর মান বসালাম, এফ এর মান বসালাম। তো তারপরে ক্যালকুলেশন করে আমার কত আসলো, -1/3। তার মানে এটা কিন্তু বিটার মান। তাহলে আমরা উপবৃত্তিটি কেন্দ্রটি কী ধরেছিলাম, আলফা কমা বিটা। তাহলে আলফার মান কত আসছে, -1/3, বিটার মানও কিন্তু -1/3। সুতরাং উপবৃত্তিটি কেন্দ্র হবে -1/3, -1/3। এটাই অ্যান্সার। আশা করি প্রশ্ন 2ও ক্লিয়ার। তো এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 3। প্রশ্ন 3 নম্বর কি বলা আছে, প্রশ্ন 3-এ বলা আছে নিম্নলিখিত কোণটির প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করুন। তাহলে এই যে প্রশ্ন 3, এটা তিতাস বই অনুসারে এক্সাম্পল 2-4। ইকুয়েশনটা কি দেওয়া আছে, 3x² - 2xy - y² + 2x + y - 1 = 0। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি পাস করছে, 2017 সালে এসেছে। এছাড়াও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে কোশ্চেনটা এসেছে। তাহলে সেই আগের মতোই কণিকের প্রকৃতি বের করার জন্য আমরা কি করব, প্রদত্ত সমীকরণের সাথে কণিকের যে সাধারণ সমীকরণ আছে সেটা কম্পেয়ার করে যথাক্রমে এ, এইচ, বি, জি, এফ এবং সি এর মান বের করব। সেখান থেকে ডেলের মান বের করব। তারপরে আমাদের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো বের করে দেখব যে আসলে এই ইকুয়েশন দ্বারা উপবৃত্ত, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত প্রকাশ করে সেই জিনিসটা। তাহলে দেখুন এখানে ফার্স্টে আমরা কি লিখেছি, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, আমরা লিখলাম। এখন প্রদত্ত সমীকরণকে ওই যে কণিকের যে সাধারণ সমীকরণটা আছে এর সাথে তুলনা করে এর মান কত পাই, এর মান কিন্তু 3, 2h এর মান কত, -2, তারপরে b এর মান কত, -1, 2g এর মান কত, 2, 2f এর মান কত, এই যে y এর সহগ কত 1, আর c এর মান কত, -1। এই জিনিসগুলাই লিখলাম। লেখার পরে এখন আমরা বের করব কি, কণিকটার প্রকৃতি বের করার জন্য ডেল। দেখব ডেলের মানটা =0 নাকি নট = 0। তাহলে এখানে ডেল মানে কি, abc + 2fgh - af² - bg² - ch²। তাহলে abc এর মান বসালাম। তো এইখানে জাস্ট আমাদের যে মানগুলো জানা আছে সেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখানে ক্যালকুলেশন করে আমাদের কি আসবে, ডেলের মানটা আসবে 13/4, যেটা নট = 0। তো তারপরে আমাদের আরও একটা শর্ত বের করতে হবে, সেটা হচ্ছে ab - h²। তাহলে ab - h², তাহলে ab এর মান বসালাম, অর্থাৎ এর মান বসালাম, বির মান বসালাম এবং এইচ এর মান বসে ক্যালকুলেশন করলে কত আসছে, ab - h² মান আসছে -4, যেটা 0-র থেকে কি ছোট, অর্থাৎ <0, কারণ হচ্ছে নেগেটিভ। এখন যেহেতু এই কন্ডিশনটা ফিল আপ করেছে, ডেল নট = 0 এবং ab - h² <0, তাহলে এই কন্ডিশনটা কোন চিত্রের জন্য বা কোন কণিকের জন্য প্রযোজ্য, আমরা কিন্তু প্রথম লেকচারে দেখেছিলাম। এটা হচ্ছে অধিবৃত্ত বা হাইপারবোলার জন্য এই কন্ডিশনটা মেনে চলে। তাহলে কণিকটি বলতে পারি আমাদের যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অধিবৃত্ত সমীকরণ বোঝাচ্ছে বা অধিবৃত্ত সূচিত করেছে, এই জন্যই এখানে লিখেছে। সুতরাং কণিকটি একটি অধিবৃত্ত বা হাইপারবোলা সূচিত করে। এখন কোশ্চেনে চেয়েছে কি, কেন্দ্র নির্ণয় করতে। তাহলে কেন্দ্রটা সে আগের সূত্র ধরে, তাহলে অধিবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত, আলফা কমা বিটা, আলফা কমা বিটা। তো আলফার সূত্র কি জানি, আলফার সূত্র কিন্তু জানি ah - bg / ab - h²। এখন এইখানে এফ এর মান বসালাম, এইচ এর মান বসালাম, মাইনাস বি এর মান বসালাম, জি এর মান বসালাম। ab - h² এর মান যেহেতু আমরা প্রথমে বের করেছি সেই কারণে এখানে ডিরেক্ট মানটা বসিয়ে দিলাম -4। তো এটাকে ক্যালকুলেশন করলে আলফার মানটা কত আসছে, -1/8। সেমভাবে বিটা সমান আমরা কি জানি, gh - af / ab - h²। এখানেও আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে বিটার মানটা কত পেলাম, 5/8। তাহলে এটাই হচ্ছে অধিবৃত্তটির কেন্দ্র। আলফাটা হচ্ছে ভুজের মান এবং বিটাটা হচ্ছে কুটির মান, অর্থাৎ অধিবৃত্তটির কেন্দ্র হবে -1/8, 5/8। এটাই অ্যান্সার। এখন আমরা এইখানে একটু জিনিস অ্যাড করেছি, কেন্দ্র নির্ণয়টা যেমন ডিরেক্ট আলফা বিটার সূত্র দিয়েও করা যায়, এছাড়া এর বাইরে গিয়েও কেন্দ্রটা নির্ণয় করা যায়। সেটা কীভাবে, সেই প্রসেসটা আমরা এখানে একটু ক্লিয়ার করব। আমাদের যে ইকুয়েশনের কেন্দ্র বের করতে বলবে, যে কণিকের কেন্দ্র বের করতে বলবে, সেই ইকুয়েশনটাকে আমরা একটা ফাংশনে সূচিত করব। ফাংশনটা কি, যেহেতু xy চলক বিশিষ্ট সমীকরণ, সেক্ষেত্রে ফাংশনটা ধরবো f of xy।
সমান কি আমার ফাংশনটা কি দেওয়া আছে প্রদত্ত সমীকরণটা 3x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই মাইনাস 1 এটা। এখন আমরা কিন্তু এই কন্ডিশনটা কিন্তু প্রথম লেকচারে বেসিক যখন বুঝিয়েছি সূত্র তখন কিন্তু ওখানে দেখিয়েছিলাম যে কেন্দ্র নির্ণয় এভাবেও করা যায়। এখন এই এফটাকে অর্থাৎ এই ফাংশনটাকে এই কোয়েশনটাকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরজ নির্ণয় করবো একবার। তাহলে দেখুন তাহলে কি হবে এখানে df/dx। আপনারা অবশ্যই অন্তরীকরণ ব্যাপারটা জানেন যেহেতু ইন্টারে পড়েছেন, তারপরে অনার্স লেভেলে পড়েছেন, তো তারপর আমি চেষ্টা করব একটু ভেঙে বোঝানোর জন্য। এখানে যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটাকে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে কিন্তু এটা যার সাপেক্ষে অন্তরীকরণ করব সে কিন্তু চলক হিসাবে কাউন্ট হবে আর বাকিগুলা কি হবে কনস্ট্যান্ট। তাহলে এইখানে দেখুন 3, তাহলে এইখানে কিন্তু আমার 3 থাকবে। তো তারপরে এইখানে কিন্তু হচ্ছে কি এক্স স্কোয়ার। এখন অন্তরীকরণের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকমের ddx x⁴n। তার মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা যদি পাওয়ার হিসাবে থাকে সেই চলকের তখন সূত্রটা হচ্ছে n × x⁴n-1 এরকমের। তাহলে এইখানে দেখুন এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এইখানে আমি এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতেছি তাহলে 3টা গুণাকারে থাকবে। এখন এইখানে দেখুন এক্সের পাওয়ার কত 2, তার মানে n বলতে কত এইখানে ফাংশনে n বলতে কিন্তু 2। তাহলে এই যে nটা কোথায় আসছে পাওয়ারটা সামনে আসছে, তাহলে এইখানে 2টা কোথায় আসবে সামনে। তো তারপরে এখানে দেখুন n থেকে কত কমছে পাওয়ার থেকে কিন্তু 1 কমছে, তাহলে এইখান থেকে পাওয়ার থেকে যদি 1 কমে তাহলে এক্সের পাওয়ার কত হবে 1, তার মানে 2x লিখতে পারি। তো তারপরে মাইনাস এইখানে তাহলে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতেছি, তাহলে এক্স ছাড়া বাকি সবগুলোকে কি আমরা কনস্ট্যান্ট হিসেবে গুণাকারে রাখবো। তাহলে এখানে কনস্ট্যান্ট কি 2y, তাহলে অন্তরজ হবে কার এক্সের। আর যার সাপেক্ষে অন্তরজ করব বা ডিফারেন্সিয়েশন করব দেখুন এইখানে আমরা ddx অর্থাৎ এখানে এক্সের সাপেক্ষে অন্তরজ করতেছি, কার করতেছি এক্সের। সেম জিনিসের অন্তরজ মানে হচ্ছে 1, তার মানে এক্সের অন্তরজ এখানে কি হবে 1। তো তারপরে মাইনাস আমরা কিন্তু এই সূত্রগুলো ক্যালকুলাস পার্টে দেখব, তখন যদি কারো সমস্যা থাকে ওইখানে আরও ক্লিয়ার হবে। তাহলে এইখানে আমাদের কি আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমি অন্তরজ করতেছি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তাহলে এইখানে কিন্তু ওয়াই, তার মানে ভিন্ন জিনিস, তার মানে এটাকে কনস্ট্যান্ট হিসাবে কাউন্ট করতে হবে কনস্ট্যান্ট। তার মানে ddx সি দ্বারা কনস্ট্যান্ট বোঝায়, কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েশন হয় তার মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি 0, তার মানে এইটুকুকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0। তো তারপরে +2, এখন এক্সের ডিফারেন্সিয়েশন এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বলছিলাম এক্সের ডিফারেন্সিয়েশন কিন্তু 1, তারপরে প্লাস ওয়াইটা কি তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি 0, তারপরে এখানে মাইনাস অন তো এমনিতেই কনস্ট্যান্ট, এটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0। তার মানে আমার আসলো কি 6x - 2y + 2। তার মানে ডি এফ ফাংশনকে আমি যখন এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করছি তখন কিন্তু আমার এই যে 6x - 2y + 2 এটা এসেছে। এটাই কিন্তু আমরা এখানে ডিরেক্ট লিখেছি, কারণ এইগুলো হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করতে পারবেন তখন আপনিও ডিরেক্ট লিখতে পারবেন 6x - 2y + 2। সেই ওয়েতে আমরা যখন এই এফ ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরজ করব বা ডিফারেন্সিয়েশন করব তখন কিন্তু সেম জিনিসটাই কি হবে আসবে। এখন এইটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। তাহলে এখন আমার ফাংশনটা কিন্তু এই যে এখানে যে ফাংশনটা আছে এটা, তাহলে এক্সের সাপেক্ষে আমরা অন্তরজ করে এই জিনিসটা পেলাম। এখন ওয়াইয়ের সাপেক্ষে অন্তরজ করব এই ফাংশনটা, তাহলে একটু খেয়াল করুন। এখন আমার এখানে চলক হিসাবে কে কাজ করবে ওয়াই, বাকি সব কি হবে কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখুন এখানে কি কোনো এক চলক আছে মানে ওয়াই চলক আছে, ওয়াই চলক নাই, তার মানে এই টোটালটা আমরা কি কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি 0 মাইনাস
ওয়াইয়ের সাপেক্ষে আমার চলক কিন্তু এখনও ওয়াই, তার মানে এখানে কনস্ট্যান্ট কী হবে দ্বিতীয় পদে 2x। তাহলে ওয়াই যেহেতু সিঙ্গেল, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1। অন্তরজ আর ডিফারেন্সিয়েশন সেমই, কারণ ডিফারেন্সিয়েশনে বাংলাই হচ্ছে অন্তরজ। তারপরে এই যে মাইনাস ওয়াই স্কোয়ার, এইখানে সে আগের মতো সূত্রে অ্যাপ্লাই হবে। সূত্রটা কি ছিল? সূত্রটা কিন্তু এরকমের ছিল, ডি ডিএক্স, এখানে হবে ডি ডি ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এখানে কি হবে? পাওয়ারটা সামনে আসবে, এই যে পাওয়ার থেকে 1 কমবে। তাহলে এইখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে 2টা সামনে আসবে এবং 2 থেকে 1 কমলে ওয়াইয়ের পাওয়ার কী হবে? 1 হবে। তো তারপরে এই যে 2x, এটা তাহলে কনস্ট্যান্ট হবে, কেননা এখানে ওয়াই চলক নেই, তাহলে 0। আর এই যে এইখানে ওয়াই আছে, এখানে কি আছে আমার? ওয়াই। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে অন্তরজ মানি 1, আর এটা 0 হবে কেন? কনস্ট্যান্ট। তো তাহলে কি আসে? -2x - 2y + 1। তার মানে এই যে ফাংশনটাকে, এই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বা অন্তরজ করলে আমার এই যে এই জিনিসটা আসে। আশা করি ক্লিয়ার। এখানে এই জিনিসটাই লেখা আছে যে দেখুন, df ডিভাইডেড বাই dy ইকুয়াল -2x - 2y + 1। এখন শর্ত মতে আমার যে এই প্রসেসে কেন্দ্র বের করার জন্য যে ব্যাপারটা ছিল, ফার্স্টে আমার ফাংশনটাকে এফ অফ এক্স ওয়াই ফাংশনে কী করা? ডিফাইন করা। তারপরে একবার এক্সের সাপেক্ষে অন্তরজ বের করা, সেটা বের করলাম। তারপরে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরজ বের করা এবং সেটাকে 0 ধরা, অর্থাৎ ডিএফ ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল 0 ধরতে হবে। আবার ডিএফ ডিভাইডেড বাই ডিওয়াই সমান কী ধরতে হবে? 0 ধরে আমাদের ইকুয়েশন নিয়ে আসতে হবে। তাহলে দেখুন, ডিএফ বাই ডিএক্সের মান কত? এই যে 6x - 2y + 2 ইকুয়াল 0। আর ডিএফ ডিভাইডেড বাই ডিওয়াই আমরা পেয়েছি কত? -2x - 2y + 1। তো তারপর এখান থেকে আমরা 2 কমন নেই, তাহলে 2 কমন নিলে কি থাকবে? এখানে কিন্তু 2 কমন নিলে 3x - y + 1 ইকুয়াল 0। আর এইখান থেকে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কি থাকবে? 2x + 2y - 1 ইকুয়াল 0। তো এই 2টাকে যদি আমরা এই পাশে আনি তাহলে 0/2, তার মানে কি 0। তার মানে আমার থাকতেছে কি? 3x - y + 1 ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আর এইখানে -1টাকে যদি আমি এই পাশে আনি, 0 ডিভাইডেড বাই -1 মানে কি? 0। তাহলে আমার এখানে ইকুয়েশন থাকবে কি? 2x + 2y - 1 ইকুয়াল 0। এটাকে আমি 2 নং সমীকরণ ধরলাম। এখন আমরা এই দুইটা সমীকরণকে কি করব? ক্যালকুলেশন করে সমাধান বের করে নিয়ে আসব, যেটা এক্সের ভ্যালুটা হবে কেন্দ্রের ভুজ এবং ওয়াইয়ের ভ্যালুটা হবে কেন্দ্রের কোটি। তাহলে দেখি আমরা কীভাবে বের করতে পারি। তাহলে আমরা এখানে দেখুন 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলাম। তাহলে 1 নং সমীকরণ 2 দ্বারা গুণ করলে কি হবে? 3 × 6 - 2y + 2 ইকুয়াল 0। তারপরে সেখান থেকে এই যে 2 নং সমীকরণটা বিয়োগ করব। তাহলে 2 নং সমীকরণ এই যে বিয়োগ করলাম, সরি এখানে 2 নং সমীকরণ বিয়োগ হবে না, 2 নং সমীকরণ হবে যোগ। এইখানে যোগ হবে। তাহলে 2x + 2y - 1 ইকুয়াল কি? 0। তাহলে আমি যদি যোগ করি তাহলে এখানে -2y + 2y কাটা যায়, 6x আর 2x মানে হচ্ছে কি? 8x। আর এইখানে কি হবে? +1 ইকুয়াল 0। তাহলে x সমান কি হবে? এই যে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? -1। তাহলে x সমান কি হবে? -1 ডিভাইডেড বাই 8। এখন এই এক্সের ভ্যালুটা আমি যদি যে কোনো একটা সমীকরণে বসাই, সেটা হতে পারে 1 নং সমীকরণ, হতে পারে 2 নং সমীকরণে। ধরি আমি 1 নং সমীকরণে বা 2 নং সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসাই, 2 নং সমীকরণেই বসালাম। তাহলে 2 নং সমীকরণ আমার কি? 2x + 2y - 1 ইকুয়াল 0। তাহলে এক্সের ভ্যালু কত আসছে আমার? এক্সের ভ্যালু কিন্তু আসছে -1/8। এই যে এক্সের ভ্যালু এটা আসছে। তাহলে 2 × এক্সের ভ্যালু আমি বসিয়ে দিই, -1/8 + 2y - 1 ইকুয়াল 0। তাহলে এইটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, 4 × 8, তার মানে এখানে কিন্তু -1/4 - 1 ইকুয়াল কি লিখতে পারি? -2y। তো তারপরে 4 লসাগু করা যায়, তাহলে -1 - 4 ইকুয়াল -2y। তো তাহলে আমাদের এইখানে কি আসবে? -5 ডিভাইডেড বাই 4 ইকুয়াল -2y। ঠিক আছে। এখন এই -2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে y সমান কিন্তু লেখা যাবে হচ্ছে -4, আর এই 4 এর সাথে কি আসবে? * -2।
তো তাহলে ওয়াই সমান কী আসবে, ওয়াই সমান কিন্তু এই মাইনাস ক্যান্সেল, তাহলে 5/8। এইটাই আমরা ডিরেক্ট লিখে দিয়েছি 5/8। আপনি যদি এগুলো বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনিও কিন্তু দেখে মুখে মুখে ক্যালকুলেশন করে লিখতে পারবেন। তাহলে এইখানে এক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে কেন্দ্রের ভুজ, আর ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে কেন্দ্রের কোটি। এটাই হচ্ছে কেন্দ্র। আশা করি ক্লিয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।